আমি আছি আপনাদের সাথে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান সমসাময়িক কৃষিতে। আজকের আলোচ্য বিষয় বোরো ধান চাষাবাদ। অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও FM ৯৮.০ মেগাহার্টজ হতে এবং অনুষ্ঠানের কারিগরি সহায়তায় আছেন ফাল্গুনী রায় রেডিও টেকনিশিয়ান। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন কৃষিবিদ SM ফেরদৌস, মেট্রোপলিটন কৃষি অফিসার ভারপ্রাপ্ত দৌলতপুর খুলনা ও তরিকুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার মেট্রোপলিটন কৃষি অফিস দৌলতপুর খুলনা। আজকের নিয়মিত অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের অনুষ্ঠান বোরো ধানের চাষাবাদ। আমরা বোরো ধান শীতের বা রবি মৌসুমের প্রধান ধান ফসল বা প্রধান দানা ফসল হিসাবে বাংলাদেশে পরিচিত। আমাদের খাদ্যের বেশিরভাগই চাহিদা যোগান দেয় চাল, অর্থাৎ ধান উৎপাদনই আমাদের প্রধান ফসল হিসাবে বিবেচ্য। আমরা আজকে আমাদের অতিথিদের সাথে কথা বলবো এবং জানবো বোরো ধান চাষাবাদ এবং বোরো ধানের পরিচর্যা সম্পর্কে। বোরো ধান চাষাবাদ করতে গেলে সাধারণত সর্বপ্রথমেই আমাদেরকে ভালো এবং উন্নত মানের একটি বীজ বাছাই করতে হয়, বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হয়। আমি আজকের আমাদের অতিথি কৃষিবিদ SM ফেরদৌস, মেট্রোপলিটন কৃষি অফিসার স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের কৃষক ভাইয়েরা কিভাবে একটি বোরো ধান লাগানোর জন্য বা বোরো ধান চাষাবাদ করার জন্য কিভাবে ভালো বীজটি বাছাই করবে এবং এর অঙ্কুরোদ্গম পরীক্ষা কিভাবে করতে পারে সে সম্পর্কে যদি কৃষক ভাইদেরকে কিছু সংক্ষিপ্ত বা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ আয়াত আহমেদকে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি SM ফেরদৌস, মেট্রোপলিটন কৃষি অফিসার ভারপ্রাপ্ত দৌলতপুর খুলনা বলছি। প্রথমেই আমি আমার শ্রোতা বন্ধু যারা আছেন, কৃষক কিষানী ভাই বোনেরা বিভিন্ন স্থান থেকে শুনছেন, তাদেরকে আমাদের অফিসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের যে বিষয়বস্তু, আমাদের বোরো ধান বিষয়ে আলোচনা, এটা সমসাময়িক কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এর বোরো ধান চাষাবাদের শুরুতেই আছে বীজের বিষয়টা। কারণ আমরা জানি ভালো বীজে ভালো ফসল। আমাদের বীজটা যদি ভালো উৎস থেকে না হয়, আমি যতই পরিচর্যা করি আমি কিন্তু ভালো ফলন আশা করতে পারি না। আমরা জানি যে সুবংশের সুসন্তান সুধী জানে কয়, একটা প্রবাদ আগে থেকেই চলমান আছে। আমাদের বীজটা কিন্তু ভালো হওয়াটা জরুরি। এখন কৃষক ভাই বোনেরা বীজটা ভালো হওয়াটা কিভাবে বুঝবেন? আপনি কি দোকানে যে প্যাকেটটা দেখবেন, খুব আকর্ষণীয় একটা প্যাকেট, একটা সুন্দর লাল একটা প্যাকেট আপনি দেখলেন, ওই প্যাকেটটা দেখেই বিবেচনা করলেন যে বীজটা ভালো। জিনিসটা এরকম কিন্তু না। হয়তো বা এরকম হলে আমরা পডকাস্ট বা এরকম একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা এটা বলতাম না। আমাদের বীজের ভালো হওয়ার জন্য আমরা যেহেতু কৃষিবিদ, আমরা কৃষিবিদের সংজ্ঞায়ন থেকেই যদি বলি, তাহলে প্রথমেই কিন্তু বীজটা বীজাত মুক্ত হতে হবে। আমাদের অন্য কোনো বীজ বা অন্য কোনো জাতের বীজ এটা থাকার সুযোগ নাই। কারণ আমরা কিন্তু বীজ ধান নিচ্ছি, আমরা কিন্তু খাওয়ার ধান না। খাওয়ার ধান এবং বীজ ধান যেটা, এটা কিন্তু একটা আলাদা একটা অধ্যায়। যেহেতু সবগুলো বীজ সম-আকৃতির হতে হবে, না হলে কিন্তু এটা বীজ হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। এবং মোটা দাগে 3টি ক্রাইটেরিয়া আমরা বিবেচনা করি। প্রথম অবস্থায় আমাদের বীজের অঙ্কুরোদ্গম হার। আমাদের বীজের অঙ্কুরোদ্গম হার কমপক্ষে 80% হতে হবে। 100টা বীজের মধ্যে যদি 80টা বীজ না গজায়, তাহলে এটা ভালো হিসেবে বিবেচিত হবে না। পরবর্তী সময়ে বীজের বিশুদ্ধতা, এটা হতে হবে 90%-এর উপরে। আর হচ্ছে সর্বশেষ বীজের আর্দ্রতা, এটা হতে হবে 12%। যদি এর চেয়ে বেশি আর্দ্রতা হয়, তাহলে এটা বীজ হিসেবে ব্যবহার করা যাবে না। এছাড়া আমরা আরো বলছি যে বীজাত মুক্ত, আগাছা মুক্ত, রোগবালাই মুক্ত, সম আকৃতির বীজ, পুষ্ট এবং দানাদার বীজ, অপুষ্ট বীজ নেওয়া যাবে না। এগুলোই ভালো বীজ হিসেবে বিবেচিত হয়। আমরা যারা এখন থেকে বীজ কিনবো বা উৎস থেকে সংগ্রহ করব, আমরা কিন্তু ভালো মোড়ক না দেখে এই বিষয়গুলো বিবেচনা করব। ধন্যবাদ স্যারকে। খুব সুন্দরভাবে ভালো বীজ বাছাই করার প্রক্রিয়া জানালেন কৃষক ভাইদের। আমি আশা করব কৃষক ভাইরা সবসময় স্যারের কথা অনুযায়ী ভালো মোড়ক না দেখে ভালো বীজ দেখে বীজ সংগ্রহ করতে।
এ পর্যায়ে আমি চলে যাব আমাদের অন্য একজন অতিথির কাছে। আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর, খুলনা। আমি তার কাছে কৃষক ভাইদের পক্ষ থেকে জানতে চাইবো, ভালো বীজ তো কৃষক ভাইয়েরা সংগ্রহ করলো, এখন ভালো বীজ সংগ্রহ করার পরে একটি বীজতলা তৈরি করা প্রয়োজনীয়তা দেখা দেয়। এই জন্য বীজতলা তৈরি করার জন্য একটা ভালো জমি নির্বাচন করা দরকার। আমি বিনীতভাবে অনুরোধ করব কৃষক ভাইরা কিভাবে বীজতলার জন্য জমি নির্বাচন করবেন তা যদি একটু সংক্ষিপ্ত আকারে কৃষক ভাইদেরকে জানাতেন। ধন্যবাদ আয়াত। আপনার মাধ্যমে খুলনা কৃষি আবহাওয়া রেডিও শ্রোতা বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা এবং আমার আন্তরিক ধন্যবাদ। সেই সাথে স্যারের কথার রেশ ধরে বলতে চাই, ভালো বীজে যেমন ভালো ফসল হয়, তেমনি ভালো ফসল পেতে হলে ভালো একখণ্ড আদর্শ জমিতে বীজতলা করতে হবে। বীজতলা কি আসলে সেটা আগে জানার বিষয়। বীজতলা হচ্ছে মূল জমিতে রোপণের পূর্বে যে স্থানে সাময়িকভাবে চারা উৎপাদন করা হয় তাই হচ্ছে বীজতলা। আর এই বীজতলায় জমি নির্বাচন করতে গেলে সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে যথাসম্ভব বীজতলা জমিটা যেন বাড়ির কাছাকাছি হয়, ওই জমিতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে। ভেজা বীজতলার জন্য দোআঁশ মাটি উত্তম, এঁটেল দোআঁশ মাটি উত্তম। এক্ষেত্রে বলা ভালো, ভালো বীজতলা করলাম, কিন্তু চারাটা ওঠানোর জন্য কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যখন আমরা চারা তুলব তখন পর্যাপ্ত পানি দিয়ে মাটিটা নরম করে নেব, তারপরে চারা উঠাবো যাতে শিকড়ে আঘাতপ্রাপ্ত না হয় এবং মাটির ঢেলা ভেঙে না যায়। যত্নের সাথে চারা উঠাতে হবে, টানা হেঁচড়া করে গোড়ার মাটি পরিষ্কার করলে অনেক সময় গোড়া ভেঙে যায়, ফলে রোপণের সময় বাড়বাড়তি কম হয়, চারার বাড়বাড়তি কম হয়। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, দৌলতপুর, খুলনাকে। বীজতলা তৈরির জন্য জমি নির্বাচন সম্পর্কে আশা করি কৃষক ভাইয়েরা বুঝতে পেরেছেন। বীজতলা তৈরির জন্য জমি নির্বাচন করার পরে আমার মনে হয় বীজতলা জমি নির্বাচন করার পরে আদর্শ বীজতলাটা আসলে কিভাবে তৈরি করা সম্ভব। জমি তো নির্বাচন করা সম্ভব হলো, জমি নির্বাচন করতে পারলো কৃষকরা, এখন আসলে বীজতলাটাকে আদর্শভাবে কৃষক ভাইরা কিভাবে তৈরি করতে পারে। আমার মনে হয় আমি বিনীত অনুরোধ করব আমাদের মেট্রোপলিটন কৃষি অফিসার মহোদয়কে, যদি কৃষক ভাইদের জন্য বলতেন কি আদর্শ বীজতলা কৃষক ভাইরা কিভাবে তৈরি করবে, খুব সংক্ষিপ্ত আকারে যদি বলতেন কৃষক ভাইরা অবশ্যই উপকৃত হতো বলে আমি মনে করি। আচ্ছা, আমি আমার আবেগ বক্তার কথা ধরেই বলতে চাই, আমাদের বীজতলা অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ধান ফসলের জন্য। আমাদের যে শৈশবকাল, এটা তো আমাদের ধানের তো শৈশবকাল, এই কালটা ভালো একটা পরিবেশ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা বীজতলাটা আসলে মোটা দাগে বাংলাদেশে 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে শুকনা বীজতলা, আর একটা ভেজা বীজতলা, একটা দাপক বীজতলা, যেটা হচ্ছে আপৎকালীন সময়ে যখন আমাদের মাটির প্রাপ্যতা থাকে না, সে অবস্থায় ভ্রাম্যমান ভাসমান ভেলা অথবা পলিথিনের উপরে মাটির প্রলেপ দিয়ে সেখানে সাময়িকভাবে একটা বীজতলা করা হয়। এখন আমরা যদি আদর্শ বীজতলায় আসি, কৃষকরা বীজতলা করেন সবাই, কিন্তু আমরা আদর্শ করি কিনা এটা একটা বিবেচ্য বিষয়। আদর্শ হতে গেলে বলছে যে আমাদের বীজতলার যে লম্বার বীজতলাটা আমাদের জমির দৈর্ঘ্য বরাবর হবে। তবে এটা একটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 10 মিটার। আমরা 10 মিটারের একটা মাপের করি, তবে জমির দৈর্ঘ্য বরাবর লম্বা হবে এবং প্রস্থ হবে 1.25 মিটার, যেটা হাতে করলে প্রায় 4.5 থেকে 4 ফিট প্রস্থ হবে আমাদের বীজতলার। এবং প্রতি বীজতলার একটা বেড থেকে আরেকটা বেডের মাঝে 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চির একটা গ্যাপ থাকবে এবং নালার গভীরতা হবে 15 সেন্টিমিটার। যদি এই ধরনের ক্রাইটেরিয়া আমরা বিবেচনা করি, সেটাই আদর্শ বীজতলা হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ স্যারকে। আমাদের কৃষক ভাইদের জন্য আদর্শ বীজতলা তৈরির একটি পদ্ধতি
খুবই সংক্ষিপ্ত আকারে জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমরা শুনতে শুনতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করব কৃষক ভাইদের জন্য যে তথ্য আমাদের দুইজন অতিথি আজকে আলোচনা করলেন কৃষক ভাইদের উপকারে আসবে এবং ভালোভাবে বীজ বাছাই থেকে শুরু করে বীজতলা তৈরি পর্যন্ত যত্ন কৃষক ভাইরা জানতে পেরেছেন এবং ঠিক সেইভাবে একটি আদর্শ বীজতলা তৈরি করে বোরো ধান চাষে দেশ এবং জাতির জন্য সহায়তা করবে। ধন্যবাদ আমাদের দুইজন অতিথি আজকে যারা আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়েছেন, সময় দিয়ে সহায়তা করেছেন, কৃষক ভাইদের উপকারের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সাথে আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে আবারও দেখা হবে ঠিক একই সময়ে আবারও ভিন্ন কোনো অতিথি নিয়ে এর পরবর্তী বোরো ধান চাষাবাদের কার্যক্রম সম্পর্কে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এগারো